সমস্যা। চলেন শুরু করি। পেজ নিব 6টা, মার্জিন থাকুক। ওকে, মাস্টার পেজ দেখাইছিলাম কালকে গত ক্লাসে। মাস্টার পেজে আসলাম, এখানে এসে ধরেন আমি একটা বক্স নিই। বক্স নিয়ে কি করব, এটাকে এভাবে রাখি, এটাকে এভাবে রেখে টাইপ টুল নেব। লেখার সাইজ একটু বড় হবে। সেন্টার অ্যালাইন, কন্ট্রোল বি, টপ থেকে সেন্টার। কালার হবে সাদা। এটাকে কপি করব, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, একটা অবজেক্ট সিলেকশন করে অ্যালাইন করে দিব। ইনডিজাইনে একটা মজার জিনিস হচ্ছে অ্যালাইন প্যানেল থেকে আপনি মার্জিনের সাপেক্ষে অ্যালাইন করতে পারবেন। হ্যাঁ, মার্জিন টু অ্যালাইন টু মার্জিন দিয়ে দিলে আমার মার্জিনের সাপেক্ষে অ্যালাইন হয়ে যাবে। আচ্ছা, এখন ঝামেলা হইল আমার এখানে আছে, এখানে আছে, কী ব্যাপার, এখানে তো আছে কিন্তু আপনার নাই। এটা না থাকার কারণ হইল এটা শর্টকাট আছে একটা, শর্টকাটটা যেন কি ভুলে গেছি তো। হ্যাঁ, শর্টকাট হচ্ছে উইন্ডো শিফট এন, এটা মেবি কন্ট্রোল অল্টার শিফট এন, কন্ট্রোল অল্টার শিফট এন। না ওইটা না তো, ওইটা না, আমি দেখাই আপনাদের, দাঁড়ান। শিফট উইন্ডোজ, কন্ট্রোল শিফট উইন্ডোজ, ঠিক আছে। ধরেন আপনার এখানে মানে পেজটা উপরে চলে আসতেছে, লেখাটা আসতেছে না, কিন্তু মাস্টার পেজে উপরেই লেখা আছে। এরকম যদি হয় তখন আপনি মাস্টার পেজটা সিলেক্ট করে দিবেন হচ্ছে কি যেন দেখলাম, কন্ট্রোল শিফট উইন্ডোজ দিয়ে দিলে এটা ঠিক হয়ে যাবে। এটা গেল হচ্ছে মাস্টার পেজের কাহিনী। নাম্বার আসে না? হ্যাঁ, এই সমস্যাটা আমি দেখি নাই কখনো। ওরা একটু দিয়েন তো ভিডিও করে, আমাকে একটু ভিডিও করে দিয়েন। আচ্ছা, এভাবে যদি না আসে আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে শর্টকাট ইউজ না করে ম্যানুয়াল করে দেখছেন। ম্যানুয়াল না না, আপনারা বলতেছি না, আশরাফরা বলতেছি। এই যে কই যেন টাইপ, ইনসার্ট স্পেশাল, মার্কার, কারেন্ট নাম্বার, তাও হয় না। হ্যাঁ হ্যাঁ, চলে আসেন। আচ্ছা, না হলে আপনি আমার একটু ইয়া দিন, একটা স্ক্রিনশট দিন, আমি দেখে বলে দিব না। স্যার আপনার কি ছিল? এটাই না, আপনারা নাম্বার আসে না? ইলাস্ট্রেটরের কালার আসে না? और माथाয় বাড়ি দেন তো। আচ্ছা, এটা হচ্ছে যে এই যে লাইসেন্স চাই, এটা হচ্ছে কেমনে ঠিক করবেন আমি বলি। এটা হচ্ছে আমাদের দেলোয়ার স্যার কোথায় গেল, প্রোফাইল কই গেল, প্রোফাইল বের করে কেমনে, হায় হায়, প্রোফাইল বের করতাম কেমনে, বের হয়ে গেছে প্রোফাইল। এরপরে আমি এখানে আসব, এখানে এসে এই যে এটা আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে। মাঝখানে একবার প্রবলেম হয়েছিল না, ওইটাই, এটা করে নিন, ঠিক হয়ে যাবে। এটা গেল, এর জন্য কি দেখাবো, কালার। এটা মেবি গত ক্লাসে বলে দিছিলাম। এইচই নাই আপনারটাতে। এই যে আপনার যদি এইচ না থাকে, ঠিক আছে, আমি এখানে ব্যবহার করতেছি হচ্ছে ইনডিজাইন 2022,
যদি আপনি 2020 ব্যবহার করেন তখন আপনি এই অপশনটা পাবেন না, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, তাহলে স্যার যদি আমার কোনো কালার লাগে তাহলে আমি সেটা কিভাবে নিব? কালার লাগলে তখন আমরা এই যে কালারের কোড থাকে না, এই কোডটা কপি করে এখানে বসাবো, বসিয়ে যে কোডটা পাবো ওইটা আমরা অ্যাপ্লাই করব। বুঝতে পারছি? আচ্ছা, আজকে আরও সুন্দর কিছু জিনিস দেখাই আমরা, চলেন শুরু করি। আজকে মূলত আমরা ডিজাইন করব ক্যাটালগ ডিজাইন। ক্যাটালগ তো বুঝি আমরা, ক্যাটালগ আপনারা তো ভালোই জানেন ক্যাটালগ। হ্যাঁ, সো ক্যাটালগ হচ্ছে কি, কোনো একটা ড্রেসের অনেকগুলা কানেকশন বা কোনো একটা হচ্ছে প্রোডাক্টের অনেকগুলা কালেকশন, ম্যাগাজিনও বলতে পারেন, কাইন্ড অফ ইয়াও বলতে পারে। সো ক্যাটালগের কাজ কম, ওয়ালাইকুম সালাম, ক্যাটালগে কাজ তুলনামূলক কম, কিন্তু যদি কোনো বইয়ের ক্ষেত্রে হয়, বইয়ের ক্ষেত্রে কাজটা একটু বেশি হয়। আমি দেখাই, কভার ফটো আমি আর ডিজাইন করব। কভার ফটো ও গত ক্লাসেরটাই তো আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা ছিল আমাদের গত ক্লাসের জিনিস। এখন এই জিনিসটাকে আমরা তো এগুলো সব ম্যানুয়ালি করছি, তাই না? এবং আজকে আমরা বলছিলাম যে এগুলো সব আমরা সহজে করব, শর্টকাটে করব। তাহলে আমি আপাতত এগুলো সব বাদ দিয়ে দিচ্ছি, এটাও বাদ দিয়ে দিই, সবই বাদ দিয়ে দিই, বাদ। শুধু আমার কভার পেজটা থাকলো। এখন যখন আমরা কোনো চিন্তা করেন এরকম 8 পেজ 9 পেজ বা হচ্ছে এরকম যখন বই নিয়ে আমরা কাজ করি, তখন প্রতিবার এরকম লেখা যদি লিখতে যাই, এটা আমাদের জন্য একটা সময় সাপেক্ষ ব্যাপার না? আচ্ছা, এটা গেল একটা। আরেকটা ব্যাপার হচ্ছে এই যে একটু আগে একটা প্রবলেম হলো, কালারের প্রবলেম। তাহলে কালারটা আমরা, কালারের ইস্যুটা কীভাবে ফিক্স করব? কালারের ইস্যু ফিক্স করার জন্য তাই আমি গ্রাফিক রিভারে আসি। লাস্ট ক্লাসে আপনাদেরকে আরও কিছু কালারের রিসোর্স আমি দিয়ে দিব। যেমন এখানে আসি, আমার কাছে এই কালারটা ভালো লাগছে, ঠিক আছে? এখন আমি চাই আমার ডিজাইনে আমি এই কালারগুলো ইউজ করব। কই গেল? এই যে চিপাই আছে, বের করছি এটা। এখন আমি যদি এই ছবির কালারকে ব্যবহার করতে চাই, আমাদের কাছে কয়েকটা অপশন আছে। সেটা হচ্ছে আমরা একটা রেক্টেঙ্গেল নিব, রেক্টেঙ্গেল নিয়ে আমরা হচ্ছে, যেহেতু কয়েকটা কালার, আমরা কয়েকটা রেক্টেঙ্গেল নিব, ঠিক আছে? কন্ট্রোল ডি দিয়ে আমি ইয়া করে নিচ্ছি। আপনাদের কন্ট্রোল ডি দিলে নাও হইতে পারে, তার কারণ আপনাদের এখানে কিবোর্ড শর্টকাট ডিফল্ট দেওয়া থাকতে পারে। এটা ডিফল্ট দেওয়া থাকলে কিন্তু কন্ট্রোল ডি দিলে আসবে না, ঠিক আছে? ইলাস্ট্রেটর দিয়ে দিতে হবে আর কি। এরপরে কি করবেন, এটা সিলেক্ট করবেন, আইড্রপার টুল নিয়ে একটা কালার, আবার এটা সিলেক্ট করবেন, আইড্রপার টুল নিয়ে আরেকটা কালার, আরেকটা সিলেক্ট করবেন, আইড্রপার টুল নিয়ে আরেকটা কালার, এভাবে দিতে পারেন। অথবা এখানে আপনারা জাদু করতে পারেন। জাদুটা কি? আইড্রপারের নিচে, সরি আইড্রপারের উপরে একটা টুল আছে, এটার নাম হলো কালার থিম টুল। এটা দেখাইছিলাম গত ক্লাসে। এই কালার থিম টুলটা নিব, নিয়ে ছবির যে কোনো জায়গায় আমার মন চাইলো আমি এখানে ক্লিক করলাম, এই ছবিতে যা যা কালার আছে সব চলে আসবে। আসলো? আসেন। এখন এই যে কালারগুলো আসলো, এই কালারগুলোকে আমি আমার সোয়াচে অ্যাড করতে পারবো। সোয়াচ কই? সোয়াচ তো এখানে নাই। উইন্ডো, উইন্ডোতেও সোয়াচ তো নাই, আছে? নাই তো, কই আছে? উইন্ডোতে সোয়াচ কোথায় আছে? সাহেব, সোয়াচ কই? এমন বাড়ি দিমো মাতার, ঠিক আছে? আশরাফ, কালারের মধ্যে, তারপর আমরা পাবো সোয়াচ, ঠিক আছে? আপনারা সবাই সুজি বেশি করে খাবেন, সুজি খেলে বুদ্ধি হয়, বুঝতে পারছেন? আচ্ছা, এখন আসি, এই যে আমার সোয়াচে আসলো, এখন এই সোয়াচটা একটু ডিফারেন্ট লাগতেছে। আমরা ইলাস্ট্রেটরে যেরকম সোয়াচ দেখছি এটা এরকম না। ইলাস্ট্রেটরে কিন্তু এরকম প্রিভিউ আনা যায়, ইলাস্ট্রেটরে এরকম প্রিভিউ আনা যায়। এটা কি করবো, এই যে মেনু অপশনে আসবো, মেনু অপশনে এসে এখান থেকে বলে দিব যে স্মল থাম্বনেল। এই যে দেখেন ইলাস্ট্রেটরের মতো হয়ে গেছে। এবার এখানে যে কালারগুলো আছে, এই কালারগুলো যদি আমি প্লাস দিয়ে দিই, ওই কালার চলে আসছে। শুধু কি তাই, এখানে দেখেন একটা অ্যারো আছে, এই কালারের ব্রাইট ভার্সন, এই কালারের ডার্ক ভার্সন সব দিয়ে দিচ্ছে আপনাকে। তাহলে ব্রাইট ভার্সন সিলেক্ট করলাম, অ্যাড, ডার্ক ভার্সন সিলেক্ট করলাম, অ্যাড, তাহলে আমার কালার চলে আসছে। কালার নিয়ে আর প্যারা আছে? আচ্ছা, কালার নিয়ে প্যারা নাই। এবার আসি, এই জিনিসটারে এখানে রাখি,
তুমি চলে যাও, এবার আসো। এটাও লাগবে না, এটা বাদ। এখন আপনারাই বলেন তো, একটা বইতে আমার হেডলাইন কি একটাই থাকবে না অনেকগুলা থাকতে পারে? অনেকগুলা থাকতে পারে। যদি অনেকগুলা থাকে তাহলে এই যে হেডলাইনটা, এই হেডলাইনে আমরা কি কি ব্যবহার করছি? এই হেডলাইন আমরা ব্যবহার করছি মিনিয়ন প্রো, এই ফন্টের স্টাইল হচ্ছে রেগুলার, এটা 72 সাইজ, তাই না? তারপর হচ্ছে এখানে কোনো ট্র্যাকিং আমরা ব্যবহার করি নাই। তাহলে আমি যতগুলা হেডলাইন ব্যবহার করব সবগুলাতে আমার এই স্টাইলটা মেনটেন করতে হবে না? কথা বলে না? মেনটেন করে। এটা কি বুঝছি সবাই, না মাথার উপর দিয়ে গেছে? বুঝছে। এখন যদি এই স্টাইলটা মেনটেন করতে হয় তাহলে আমাদেরকে স্টাইলের কিছু স্টাইল আমরা সেভ করে রাখতে পারি। ফটোশপে স্টাইল সেভ করে রাখা যেত, দেখাইছিলাম আপনাদেরকে। চলেন আজকে ফটোশপেরও ক্লাস নিব আপনাদের। অল্প, বেশি সময় লাগবে না। ফটোশপে আপনাদেরকে ইয়া করেছিলাম না, আচ্ছা আমি নতুন একটা ডকুমেন্ট নেই। কি করব, একটা শেপ নিলাম, শেপ নিয়ে আমি আসলাম হচ্ছে বেভেল এমবোজ অপশনে, গ্রেডিয়েন্ট কালার, পর গ্রেডিয়েন্ট দেখা যায় না কেন? ও আচ্ছা, এটা স্ট্রোকে অ্যাপ্লাই হয়েছে। স্ট্রোকে অ্যাপ্লাই কেন হইল? কারণ এখানে স্ট্রোক কালার সিলেক্ট করা। স্ট্রোক কালার অফ করে দিব, ফিল কালার অন করে দিব, তারপরে এখানে আসব, গ্রেডিয়েন্টে আসব, এখন হয়েছে। আপাতত একটা কালার আমি নিলাম, এটা নিয়ে এখান থেকে ধরেন আমি বেভেল এমবোজ অপশনটা অন করে দিই, রিসেট করে। স্ট্রোক দিব না, সেটিং দেওয়া যায় না, এটাও দিব না, আউটারগুলো দেওয়া যায়। টেক্সচার, কন্ট্রোল চলবে। এখন দেখেন এখানে আমরা একটা স্টাইল রেডি করছি না? আমার আদতে শেপটা ছিল এরকম, ফ্ল্যাট একটা শেপ ছিল। আমি কালারটা চেঞ্জ করি, এরকম ফ্ল্যাট একটা শেপ ছিল, তাই না? এই ফ্ল্যাট শেপ থেকে আমরা এরকম একটা শেপ তৈরি করলাম। এখন আমি তো এটা চতুর্ভুজে তৈরি করছি, কিন্তু এই সেম ইফেক্টটা আমি যদি এই গোল্লার ভিতরে নিতে চাই, তাহলে একটা অপশন আছে কি, অল্টার ধরে ইফেক্টটা কপি করলাম, চলে আসলো। তো এখানে আসে নাই কেন? কারণ এটা স্ট্রোকে আছে। ফিল দিয়ে দিলে এই যে ফিলেও চলে আসছে। আমি এটা নিতে চাই কিসে? একটা ত্রিভুজে। তাহলে ত্রিভুজেও আমি এটা অফ করে দিই, ফিল কালার অন করে দিলাম, অল্টার ধরে কপি করে ফেললাম, হইল। কিন্তু আমি যদি এখন নতুন ডকুমেন্টে নিতে চাই, নতুন ডকুমেন্টে নিলে নিতাম কিলা বলেন? একটা ওয়ে আছে, সেটা হচ্ছে এটারে ধরবেন, এটা কপি করে নিয়ে যাবেন, এখানে আনবেন, তারপর এটারে ধরে এভাবে দিয়ে দিবেন, বুঝছে? এত কষ্ট না করে আমরা যেটা করব, এখানে যে ইফেক্টটা আছে, ইফেক্টটা আমরা সেভ করে রাখবো। মাউসের রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করার পরে ডিসেবল ইফেক্ট, এখানে আই গেস ইফেক্ট প্যানেল থাকার কথা। আচ্ছা ইফেক্ট না, স্টাইলে আসবো। স্টাইল থেকে, যেহেতু এটা একটা স্টাইল, এই স্টাইলে এসে আমরা প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করে এই যে স্টাইলটা আছে, এই স্টাইলটার একটা দিলাম একটা নাম দিয়ে আমরা বলবো ওকে। আচ্ছা, আনফরচুনেটলি আমি আর দেখাইতে পারতেছি না, এটা লাইসেন্স ছাড়া ইউজ করা যাবে না, এটা ঠিক করতে হবে। বাট এভাবে স্টাইল সেভ করে আপনারা ট্রাই করে দেখেন। এখন নতুন কোনো ডকুমেন্ট নিলে আপনারা উইন্ডো থেকে স্টাইল প্যানেলে আসবেন, স্টাইল প্যানেলে এসে দেখবেন যে ওইটা পেয়ে গেছেন। আপাতত বন্ধ রে ভাই, বাদ। আজকে ইনডিজাইন সমস্যা করলেও তো পেলা। ইনটাস্ক তাহলে ফটোশপে যেরকম স্টাইল সেভ করা যায়, ইনডিজাইনেও স্টাইল সেভ করা যায়। এখন ইনডিজাইনে তো আমরা শেপ নিয়ে খুব একটা কাজ করি না, কেন? কারণ ইনডিজাইন সাধারণত কাজ হয় বই নিয়ে। এখন আমরা যখন কোনো একটা বই পড়ি, বইয়ের ভিতরে কি আপনি অনেক বেশি ডিজাইন দেখেন? বইয়ের ভিতরে নর্মাল লেখা থাকে। তাহলে এই স্টাইলগুলোকে আমরা সেভ করে রাখবো। কোন স্টাইলটা? এই যে ক্যারেক্টারের যে স্টাইলটা আছে সেটা। তাহলে স্টাইলকে যদি সেভ করে রাখতে চাই, ফটোশপে যেরকম উইন্ডো থেকে আমার স্টাইল লাগছে, তাহলে এখানেও কি লাগবে? কথা বলে না, স্টাইল লাগবে। তাহলে এখানে আমার স্টাইলে আমি আসবো,
উইন্ডো থেকে আসবো স্টাইল, স্টাইল থেকে এখন আমার আপাতত দুইটা লাগবে, একটা হচ্ছে ক্যারেক্টার স্টাইল লাগবে আর একটা প্যারাগ্রাফ স্টাইল লাগবে। আপাতত আমি নিয়ে নিচ্ছি প্যারাগ্রাফ স্টাইল। গত ক্লাসে বলছিলাম না পোলাপানের কাছে ইনডিজাইন কঠিন লাগে, বলবো আজকে কঠিন লাগে। দেখেন এখন আমি এখানে এই প্যারাগ্রাফ স্টাইলের জন্য একটা স্টাইল রেডি করলাম, এটার আমি নাম দিব হেডলাইন। এই যে হেডলাইনটা নাম দিলাম, এটার বৈশিষ্ট্য কি হবে, এটার ফন্ট ইউজ হবে হচ্ছে মিলিয়ন প্রো, সাইজ হবে 72, ঠিক আছে। ইভেন আমি এখান থেকে কালারও দিতে পারবো, কালার দিয়ে ধরেন দিলাম ব্লু কালার দিলাম, ব্লু কালার দিয়ে আচ্ছা আপাতত এটা দিই, বলে দিলাম ওকে। এবার ব্যাপারটা কি হয়েছে, ধরেন আমি এখান থেকে আরেকটা হেডলাইন নিই, নিয়ে আমি বললাম যে হেডলাইন 2। আমরা গত ক্লাসে কি বলছিলাম যে প্যারাগ্রাফ কাজ করবে একটা এন্টার দিলে, এন্টার দিলে তারপরে প্যারাগ্রাফ, এই কথা কি বলছিলাম আপনাদেরকে, বলি নাই। আচ্ছা তার আগে ছোট্ট একটা জিনিস তাহলে বুঝায় ফেলি। এখানে কি এক লাইন না অনেকগুলা লাইন, অনেকগুলা লাইন। এখন দেখেন এই প্রতিটা লেখার পরে একটা এন্টার দেওয়া আছে, এন্টার মানে কি, মানে পরের লাইনে যাওয়া, তাই না। তাহলে যেখানে একটা এন্টার ব্যবহার করা হবে বুঝতে হবে এই পুরো এটা একটা প্যারাগ্রাফ, এটা একটা প্যারাগ্রাফ বুঝতে হবে। তাহলে এখন এই জিনিস যদি আমরা বুঝতে পারি, তার আগে বলেন এটা কারা বুঝেন নাই প্যারাগ্রাফ, বুঝছি সবাই বুঝছি। আচ্ছা এখন এই প্যারাগ্রাফ যদি বুঝতে পারেন তাহলে আপনাদের খেলা শেষ। দেখেন এখানে আমাদের একটা লেখা আছে, তাহলে এখানে যদি আমি একটা এন্টার দিই তাহলে এটা একটা প্যারাগ্রাফ হয়ে গেল না। আচ্ছা তাহলে এখন আমি কি করব, যেহেতু এটা আমার হেডলাইন 1, এটা হেডলাইন 2, তাহলে আমি আবার কি করব, টাইপ টুল নিব, টাইপ টুল নিয়ে এখানে সিলেক্ট করব, এখান থেকে আমি ফন্ট সিলেক্ট করব, ফন্টের সাইজ সিলেক্ট করব না, আমার এখানে যেহেতু স্টাইল সেভ করা আছে আমি লেখাটাকে সিলেক্ট করে বলে দিব স্টাইল ওয়েস, হলো। এখন চিন্তা করেন ধরেন আমার 5 নাম্বার পেজে আরেকটা হেডলাইন দরকার, 5 নাম্বার পেজের ধরেন যে মাঝখানে আমার একটা হেডলাইন লাগবে, ঠিক আছে। এখানে আমি নাম দিলাম যে হেডলাইন 5, হইলো। সিলেক্ট করব, স্টাইলে আসবো, বলে দিলাম হেডলাইন, হয়ে গেছে, গুড। এটা কি বুঝতে পারছি সবাই, এই স্টাইল যে সেভ করছি। আচ্ছা এটা যদি বুঝতে পারি তাহলে হেডলাইনের জন্য যেরকম আমি স্টাইল সেভ করছি, এটা কি আমার সাব হেডলাইন, তাহলে সাব হেডিং এর জন্য আমার আরেকটা স্টাইল বানাইতে হবে। তাহলে আমি এখানে এসে বলে দিব যে সাব হেডলাইন, বললাম ওকে। তাহলে আমি যতগুলো সাব হেডলাইন দেবো ততগুলো আমার স্টাইল হয়ে যাবে। প্রথম পেজটা বানাইতেই একটু কষ্ট হবে, বাকিগুলো ইজি, কারণ প্রথম পেজে তো আমার স্টাইলগুলো রেডি করতে হবে, ঠিক আছে। তাহলে আমি প্রথম পেজে আরেকটু ইন ডিটেইলসে দেখাই। ধরেন একটা বইতে কি কি থাকে, আমি বই দিয়ে বা সিলেবাস বই দিয়ে কেন দেখাচ্ছি, কারণ বইতে অনেকগুলো অপশন থাকে, ক্যাটালগে অপশন খুব কম থাকে। আপনাদের হোমওয়ার্ক থাকবে আজকে ক্যাটালগ, বাট আমি বইয়ের উদাহরণ দিয়ে দেখাবো, ঠিক আছে, যাতে করে সবগুলো অপশন আপনাদের সাথে পরিচয় করে দিতে পারি। নিয়ে আমি বলে দেব ফিল উইথ প্লেস হোল্ডার টেক্সট। এখন আমি চাচ্ছি আমার যে বডি টেক্সটটা আছে, এই বডি টেক্সটটা এই ফন্টটা হবে না, এখন মানে কি ফন্টে আছে মিলিয়ন প্রো, এই ফন্টটা হবে না, এটা অন্য একটা ফন্ট হবে। এখন আপনি দুইটা কাজ করতে পারেন, সবগুলোরই সিলেক্ট করে এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারেন, বাট এখান থেকে আমরা চেঞ্জ করব না। কেন করব না একটু পরে বলতেছি, কারণ এখান থেকে করলে তো আমার এটা স্টাইল হিসেবে সেভ হচ্ছে না, আমার এটা স্টাইল হিসেবে সেভ করতে হবে। তাহলে আমি নতুন একটা স্টাইল নিব, স্টাইল নিয়ে বলবো এটাকে নাম হবে বডি টেক্সট। এবার আসবো আমরা বেসিক ক্যারেক্টার। বেসিক ক্যারেক্টারে এসে ওই যে বলছিলাম ইলাস্ট্রেটরে আইকন দেওয়া থাকে, এখানে আইকন দেওয়া নাই, এখানে লেখা আছে। কার্নিং মানে যদি আমি না জানি তাহলে এখানে আমাদের কাছে এটা কঠিন লাগবে, ট্র্যাকিং মানে যদি না জানি, লেডিং মানে যদি না জানি তখন আমাদের কাছে এটা কঠিন লাগবে। কিন্তু ইলাস্ট্রেটরে তো আইকন দেওয়া ছিল, ইনডিজাইনে আইকন দেওয়া নেই, ইনডিজাইনে ওই জিনিসটা লেখা আছে, যার কারণে পোলাপানের কাছে এটা কঠিন লাগে। তাহলে আমি এখান থেকে ফন্ট দিব হইলো মনসেরাত দিই, মনসেরাত মজা লাগতেছে না, ল্যাটো, ঠিক আছে। ল্যাটো কি দেব, ল্যাটো লাইট, লাইট না ল্যাটো রেগুলারই থাকুক, ফন্টের সাইজ থাকবে 12। লেডিং, লেডিং মানে কি বলেন তো, লেডিং ইউনিভার্সিটি, তাহলে লাইন গ্যাপ, তাহলে লাইন গ্যাপ কত আমরা দিতে পারি, এখানে যেহেতু অনেকগুলো লাইন আছে আমরা এখান থেকে যেহেতু প্যারাগ্রাফের মতো 12 ইন্টু 1.4 দিতে পারি আমরা, সাউন্ডস গুড। অথবা 12 ইন্টু 1.3, এটা কি আপনাদেরকে বলছিলাম টাইপোগ্রাফি ক্লাসে 1.3, 1.4, 1.5 এর হিসাব বলছিলাম। আচ্ছা বললে তো বলছি, এগুলো আবার নেক্সট পার্টে আপনারা পাবেন, বলে দিলাম আমি ওকে। এখন দেখেন এখানে একটা এরর আসছে, খেয়াল করছেন
একটা এরর। এই এররটা কেন আসছে, এররটা আসার কারণ হচ্ছে এখন কি এরর আসছে আমি জানি না। তাহলে আমরা কি করব, এরোতে ক্লিক করব, ডিফাইন প্রোফাইলে যদি ডিফাইন প্রোফাইল না, আমরা আসবো হচ্ছে প্রিফিলাইট প্যানেল, এখান থেকে টেক্সট আমার কি হচ্ছে ওভারসেট টেক্সট হচ্ছে। ওভারসেট মানে হচ্ছে এই যে আমার টেক্সট বক্সটা ছোট কিন্তু লেখার পরিমাণটা বড় ছিল, এজন্য এরকম হয়েছে। এখন হইল ভালো কথা। এখন আমার যখন এখানে আমি আসলাম, এখানে আমার আরেকটা প্যারাগ্রাফ লাগবে। এই প্যারাগ্রাফে আমি যখন এইখান থেকে ম্যানুয়ালি কোনো ফন্ট চেঞ্জ করব, ম্যানুয়ালি যদি আমি অন্য একটা ফন্ট নেই, তখন দেখেন এখানে একটা ঝামেলা হবে। প্যারাগ্রাফ প্যানেলের বডি টেক্সট লেখার পাশে দেখেন একটা প্লাস সাইন আছে, খেয়াল করছেন? কিন্তু আমি যখন এইটা সিলেক্ট করতেছি, এখানে কি কোনো প্লাস সাইন আছে? নাই। তাহলে এই প্লাস সাইনটার মানে হচ্ছে আমি তাকে যে নিয়মটা বলে দিছি এখানে নিয়ম ভঙ্গ হয়েছে। এবং দেখেন আমি যখন মাউস রাখতেছি এখানে, সে এখানে বলতেছে কি ওভাররাইট, খেয়াল করছেন? ওভাররাইট বা এই জিনিসটাকে সহজে আমি যদি বলতে চাই, আপনারা কখনো যে মুভি দেখছেন যেখানে হচ্ছে কোর্ট কাচারি আদালত এই ধরনের কথাবার্তা হয়, দেখছেন? ওইখানে যখন কি বলে উকিল যখন জজ সাহেবের সামনে কথা বলে তখন বলে যে অবজেকশন ওভার রুলড, শুনছি না আমরা? এখানে দেখেন তো ওই জিনিসটার সাথে মিল পাওয়া যাচ্ছে, ওভার রাইটস। দ্যাট মিনস তাকে যা পারমিশন দেওয়া হয়েছে সেই পারমিশনের বাইরে যে সে একটা কাজ করে ফেলছে, যার কারণে এটা ওভার রাইট হয়ে গেছে। এখন এটা আমরা কি করব, দুইটা কাজ করতে পারি। এক নম্বর কাজ হচ্ছে যে হ্যাঁ আমি এখানে যে পরিবর্তনটা করছি আমি চাচ্ছি পুরা বইতে এই পরিবর্তনটাই হয়ে যাবে, ঠিক আছে? এটাকে আমরা বলতে পারি রিডিফাইন স্টাইল। এই যে কই গেল আরে কই রিডিফাইন স্টাইল কই আমি দেখি না কেন, স্টাইল অপশনের উপরে। আচ্ছা, তাহলে এখানে এটা ক্লিক করা যাচ্ছে না। কেন ক্লিক করা যাচ্ছে না? কারণ আমার টাইপ টুল সিলেক্ট করা নেই। টাইপ টুল সিলেক্ট করব, এখানে আসব, এখানে এসে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক না, মেনু অপশনে এসে এখন যদি আমি বলি রিডিফাইন স্টাইল, তাহলে দেখেন আমার শুধু এইটাই যে পরিবর্তন হয়ে গেছে এটা না, এখানকার স্টাইলের পরিবর্তন হয়ে গেছে। তাহলে এটা চাইলে আমি করতে পারি। আবার আরেকটা কাজ আমি করতে পারি, সেটা হচ্ছে মাউসটা আমি এখানে রাখলাম। তাহলে স্যার এখানে মাউস রাখলে আসতেছে না, প্লাস সাইনটা এখানে রাখলে আসতেছে কেন? কারণ পরিবর্তনটা এই প্যারাগ্রাফে করা হয়েছে। প্যারাগ্রাফ বলছিলাম একটু আগে, এই প্যারাগ্রাফে তো কোনো পরিবর্তন নাই, এই প্যারাগ্রাফে আছে, যার কারণে এখানে প্লাস সাইন আসছে। সো আমি কি করতে চাই, এই যে নিয়মটা আমি বানাইলাম এটা আমার পছন্দ হইতেছে না, আমার আগের নিয়মই ভালো ছিল, তাহলে আমি বলে দিব ক্লিয়ার ওভাররাইট। ক্লিয়ার ওভাররাইট দিয়ে দিলে আমি যে পরিবর্তনটা করছি সেটা চলে যাবে। এতটুকু বুঝতে পারছি? তার আগে বলেন এতটুকু পর্যন্ত যদি বুঝতে পারেন, এই তিনটা হলো মেইন জিনিস। এবার এই মেইন জিনিসের উপর আমরা আরো অনেক কাজ করব। এই তিনটা জিনিস কার কার মাথার উপর দিয়ে গেছে বলেন, আমি আবার বুঝাবো। সবার মাথার ভিতর দিয়ে গেছে? বাহ, সুন্দর। এবার আসি, ধরেন কোন একটা বই, গল্পের বই যখন আমরা পড়ি তখন এরকম হয় না যে প্রথম অক্ষরটা একটু বড় করা, পরেরগুলো ছোট করা? এটার নাম হলো ড্রপ ক্যাপ, ঠিক আছে? এই ড্রপ ক্যাপটা কিভাবে দেয়? তাহলে আমি এখানে একটা নতুন একটা প্যারাগ্রাফ স্টাইল নিব, এবং এই যে প্যারাগ্রাফ স্টাইলটা নিব, এই প্যারাগ্রাফ স্টাইলের নাম দিব হচ্ছে ড্রপ ক্যাপ। এবং এখানে একটা অপশন আছে বেসড অন থেকে আমি বলে দিব বডি টেক্সট। এখন এই বডি টেক্সট আমি কেন দিলাম? কারণ হচ্ছে আমি যে লেখাটার পরিবর্তন করব তার সবকিছুই স্ট্রাকচারটা কার মতো হবে? বডি টেক্সটের যে স্টাইলটা ছিল ওই বডি টেক্সটের স্টাইলের মতো হবে। শুধু এখানে আমি একটা জিনিস পরিবর্তন করব, সেটা কি? আমরা আসবো ড্রপ ক্যাপে, কয় লাইন ড্রপ করতে চাই, 2 লাইন ড্রপ করতে চাই, কয়টা ক্যারেক্টার হবে, একটা ক্যারেক্টারে হবে, আমি বলে দিলাম ওকে। তাহলে এখন কোনো কিছু পরিবর্তন হইল না কেন? অ্যাপ্লাই হয় নাই। তাহলে আমার কি করতে হবে? এই যে প্যারাগ্রাফ, যেহেতু এটা প্রথম লাইনটা আমার একটা প্যারাগ্রাফ না, তাহলে প্রথম লাইনে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে এটা কি দেওয়া, এটা আমি দিয়ে দিব ড্রপ ক্যাপ। ওই যে দেখেন হয়ে গেছে। আপনাদের কি হবে জানেন? আপনারা সিলেক্ট করবেন স্যার আমার ওলায়, স্যার আমার ইলায়, হ্যাঁ এরকম আসে, এরকম আসে। স্যার আপনি দেন আপনার প্রথম অক্ষরটা আসে, আমার সবগুলো অক্ষর চলে আসে। তাহলে সবগুলো অক্ষর চলে আসছে কেন? কারণ আপনি পুরো টেক্সট বক্সটা সিলেক্ট করছেন, যার কারণে সব চলে আসতেছে। তাহলে আমরা কিন্তু টেক্সট বক্স সিলেক্ট করব না, আমরা সিলেক্ট করব প্যারাগ্রাফ। টাইপ টুল দিয়ে প্যারাগ্রাফ সিলেক্ট করে আমি বলে দিব ড্রপ ক্যাপ। এখন আপনারা বলেন তো যে একটা বই, গল্পের বই যখন আমরা পড়ি তখন কি প্রথম অক্ষরটা এরকম বড় থাকে নাকি সবগুলো অক্ষর এরকম বড় থাকে? প্রথমটা বড় থাকে। বাহ, আমাদের মাথায় তো অনেক বুদ্ধি। এখন এটা গেল।
এরপরে আসি, আরও কিছু কাহিনী আছে। যেমন ধরেন আমি যদি এখানে কিছু জিনিস লিখি, কি লিখবো আমি, বডি টেক্সট নেই, হ্যাঁ ঠিক আছে, ফাঁকিবাজি করার 101টি উপায়, ঠিক আছে। আচ্ছা 101টি উপায় ধরেন যে 5টি উপায়, ঠিক আছে। আপনারা যে রিজনগুলো দেন, কি রিজন দেন আপনারা? ধরেন 1 নম্বরে স্যার কারেন্ট আসিল না। 2 নম্বরে কি রিজন দেন? হ্যাঁ এই যে মেঘ আসিল। তারপরে 3 নম্বরে নেট আসিল না, জ্যাম আসিল। আর কি ছিল বলেন? শরীর খারাপ ছিল। না না শরীর খারাপ না, তাপ ছিল। আরো আছে যে সরি 6 নাম্বার বলতে ভুলে গেছি যে স্যার HW করছি কিন্তু না বাসায় তো রেখে আসার, এখানে তো সুযোগ, এখানে হচ্ছে কারেন্ট আসিল না তাই পোস্ট করতাম পারছি না, না ফাটছি না, ঠিক আছে এরকম। তাহলে এই যে এতগুলা কাহিনী আমার বারবার কি 1 2 3 4 এভাবে লেখা লাগতেছে, এমনিতে আপনারা ফাঁকিবাজ। এরপরে যদি আপনারা 1 2 3 করে লেখেন তাহলে আপনাদের আরো কষ্ট হবে না? আমি চাই না আপনারা কষ্ট করেন। আপনারা কি করবেন, আপনারা ধরেন যে এগুলো তো একটা জায়গায় লেখাই থাকবে, আমি কপি করে রাখি, কপি করে আমি এখানে আমি একটা নতুন একটা স্টাইল বানাবো। নতুন একটা স্টাইলের নাম কি হবে? নাম হবে যে নাম্বারিং। নাম্বারিং এ এসে আমি এখান থেকে আসবো হচ্ছে বুলেট এন্ড নাম্বারিং। এখানে এসে আমি কি দিব? আমি কি বুলেট দিব না নাম্বার দিব? আমি দিব নাম্বার। নাম্বার আমি কেমন দিব? 1 2 3 দিব না 0 1 0 2 ভাবে দিব না রোমান সংখ্যা দিব না ABCD দিব না কিভাবে দিব? এটা আপনি সিলেক্ট করতে পারবেন। সো আমি দিলাম 1 2 3 দিয়ে আমি বললাম ওকে। এখন আমি এটা কেটে দিই, কেটে দিয়ে আমি এখানে এসে বললাম যে কি ছিল, এগুলো পেস্ট করি, এই লেখাগুলো আমি ডিলিট করে দিই। এই যে 1 2 3 এগুলা কিন্তু আমার লেখার অংশ ছিল, হ্যাঁ এগুলা লেখাগুলো আমি ডিলিট করে দিচ্ছি। গেল। বলেন তো প্রত্যেকটা এক একটা প্যারাগ্রাফ না? পোলাপান কথা বলে না? আচ্ছা তাহলে প্রত্যেকটি প্যারাগ্রাফ হয়, আমি সবগুলো প্যারাগ্রাফকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমি বলে দিলাম নাম্বারিং, হয়ে গেছে। এখন সমস্যা হলো কি সমস্যা বলেন তো? গ্যাপ বেশি হয়ে গেছে। তাহলে আমরা গ্যাপ কি করব? এই যে স্টাইলটা আমরা পরিবর্তন করব, আমরা কিন্তু পণ্ডিতি করে এখান থেকে কেটে দিতে যাব না, বুঝতে পারছি? তাহলে আমরা কি করব? স্টাইল চেঞ্জ করব। স্টাইলে আমরা দুটা দেব। তারপরে আমরা কোথায় আসবো? স্যার আমার তো অপশন আয় না, অপশন আইবে কেমন? আপনার তো এটা সিলেক্ট করতে হবে, বুলেটের নাম্বারে অপশনটা সিলেক্ট করলে তারপরে অপশন আসবে। এরপর আপনাকে ট্যাব পজিশন এই গ্যাপটা এখান থেকে কমায় দিতে হবে, কমায় দিলে ওই যে দেখেন কমে গেছে, দিলাম ওকে। এরপর বলেন আরেকটা রিজন কি? আপনি যেই এন্টার দিবেন অটোমেটিক্যালি চলে আসবে, আবার এন্টার দিবেন, আবার এন্টার দিবেন, আবার এন্টার দিবেন, দেখবেন সব আপনার নাম্বারিং চলে আসতেছে। তাহলে এটা যদি নাম্বারিং হয় তাহলে বুলেটটা কি সেম না? তাহলে এখন আমি যদি বুলেট বানাইতে চাই, বুলেট বানাইতে চাইলে আমি এখানে নতুন একটা আরেকটা স্টাইল নিব। স্টাইল নিয়ে এটা বেসড অন কার উপরে হবে? নাম্বারিং এর উপরে বেসড অন হবে, কিন্তু এখান থেকে আমি আর নাম্বারিং দিব না, এখান থেকে দিয়ে দিব বুলেট। দেখেন নাম্বারিং জায়গায় এখন বুলেট হয়ে গেছে। ওকে করে দিব, টাইপ টুল নিয়ে এগুলা এত হয়ে গেছে। বুঝতে পারছি এগুলা? এতটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। আছে? নাই? আচ্ছা এগুলো যদি না থাকে তাহলে এবার আমরা আরেকটু ডিটেলসে যাই। আর কি ডিটেলস আছে? বডি টেক্সট, নাম্বারিং, সাবহেড লাইন, হেডিং মোটামুটি চলে। আচ্ছা ধরেন আপনার কাছে মনে হইল যে ঠিক আছে আমি তো এখানে লেখাগুলো লিখতেছি, কিন্তু দেখেন লেখাগুলো যদি আমরা পড়তে চাই, মানে পড়তে একটু খারাপ লাগতেছে না, মানে মনে হচ্ছে অনেক বেশি লেখা, তাহলে আমি চাচ্ছি যে লেখার ভিতরে একটু গ্যাপ হবে, লেখার ভিতরে আমি একটু গ্যাপ চাচ্ছি। তাহলে আমরা কি করতে পারি? আমরা এখান থেকে যদি এন্টার দেই, এন্টার দিলে আবার গ্যাপটা বেশি হয়ে যাচ্ছে, খেয়াল করছেন? এন্টার দিলে গ্যাপটা বেশি হয়ে যায়, আমি আবার এত গ্যাপও চাচ্ছি না।
তাহলে আমরা কি করব, আমরা আবারও বলেন তো এই যে স্টাইলটা, এই স্টাইলটা কোনটা, বডি টেক্সট নাকি ড্রপ ক্যাপ? বডি টেক্সট। তাহলে আমরা বডি টেক্সটে আসব। বডি টেক্সটে এসে আমরা এখান থেকে বলে দিব যে ইনডেন্ট অ্যান্ড স্পেসিং। ইনডেন্ট অ্যান্ড স্পেসিং এ এসে এখান থেকে আপনি চাইলে একটা কাজ করতে পারেন, যে লেখাগুলো এখন কোন পাশে লাইন করা, লেফটে লাইন করা, আপনি এখান থেকে লেফট না দিয়ে বলতে পারবেন সেন্টার, রাইট, এভাবে অ্যালাইন করতে পারবেন। আবার যদি আমি চাই যে না লেখাটা ডান দিক থেকে একটু সরবে বা বাম দিক থেকে একটু সরবে, তাহলে আমি দিব লেফট ইনডেন্ট, বাম দিক থেকে একটু সরলো। আমি যদি রাইট ইনডেন্ট দিই ডান দিক থেকে সরবে। যদি আমি বলি যে ফার্স্ট লাইন ইনডেন্ট, তাহলে প্রথম লাইনটা শুধু সরবে সবগুলা প্যারাগ্রাফের। বাট এরকম তো কখনো হয় না যে সবগুলা প্যারাগ্রাফের হয়, প্রথম লাইনটা শুধু একটু ডান পাশ থেকে সরে আসতে পারে। আচ্ছা, তাহলে এটা আমরা দিচ্ছি না, এটাকে আমি 0 করে দেই। 0 করে আমি যেটা দেখাইতে নিছিলাম, আমরা সব বেসিক ক্যারেক্টারে, বেসিক ক্যারেক্টার থেকে আমরা এখান থেকে আসবো হচ্ছে লিডিং এও আসতে পারেন। লিডিং যদি বাড়ায় দেন তাহলে কি হবে, সবগুলা লাইনের মধ্যে গ্যাপ বাড়বে। আমি সবগুলোর মধ্যে গ্যাপ বাড়াইতে চাই না। 1.3 আমি গ্যাপ বাড়াইতে চাই কার কার ভিতরে, প্রতিটা প্যারাগ্রাফ, মানে যে একটা ফুল স্টপ হবে, এটার পরে যে প্যারাগ্রাফটা হবে এটার পরে একটা গ্যাপ হবে। তাহলে এটা কিভাবে করব, আমরা আসবো হচ্ছে অ্যাডভান্স ক্যারেক্টারে না ইনডেন্ট অ্যান্ড স্পেসিং এ এসে স্পেস বিফোর স্পেস আফটার। তাইলে যখনই আমার কোনো একটা প্যারাগ্রাফ শেষ হবে তারপরে আমার একটা কি আসবে, গ্যাপ আসবে। তাহলে আমি বলে দিব স্পেস আফটার কতটুকু গ্যাপ হবে, 0.0625। আরো যদি বাড়াতেন দেখেন আরো গ্যাপ চলে আসবে। তাহলে এতে করে কি হচ্ছে, আমার প্যারাগ্রাফের ভিতরে গ্যাপটা বাড়তেছে, লাইনের ভিতরে গ্যাপটা বাড়তেছে না। যদি লাইনের গ্যাপ বাড়াইতে চাই তাহলে কোনটা ইউজ করতে হবে, রোকন সাহেব বলবে। স্পেস বিফোর না, লাইনের গ্যাপ, এই যে লাইনের ভিতরে গ্যাপ বাড়াইতে হলে তাও সিফ যদি বইলা দেওয়ার মাথায় বাড়ি মারুন দে। বেসিকও গিয়ে, আচ্ছা বেসিকও আইলাম বাদে, বাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ। এই তো কে বলছে আপনি পারেন না, ছেলে ভালো তো পড়াশোনা করে না। ওকে, দিয়ে দিলাম, বুঝতে পারছি সবাই। আচ্ছা, তাহলে এটা চেঞ্জ হয়ে গেল কেন, কারণ এই যে আমি পুরো বক্স সিলেক্ট করে বডি টেক্সট সিলেক্ট করছিলাম। তাহলে টাইপ টুল নিয়ে সিলেক্ট করব, বলে দিব ড্রপ ক্যাপ, हो गया। এখন যখন আমরা বইটই পড়ি তখন দেখবেন, আচ্ছা বলেন তো এই যে এতগুলা স্টাইল দেখলাম, এই স্টাইলগুলোর বাইরে যে আর কোনো স্টাইল হয় বইয়ের ভিতরে, বইয়ের স্টাইল বা বইয়ের ফরম্যাটিং, ডিজাইনের কথা বলতেছি না, বইয়ের ভিতরের যে ফরম্যাটিং থাকে সেটার কথা বলতেছি। থাকে কিছু থাকতে পারে এরকম যে আমার হয়তো এরকম একটা লেখা আছে, এটা হবে হইলো বডি টেক্সট। এখানে এসে আমি বলবো হচ্ছে কি টেক্সট ফ্রেম অপশন, কলাম কয়টা হবে, কলাম হবে 2টা বা কলাম হবে 3টা। এরপর হচ্ছে এভাবে হয়তো লেখাগুলো থাকে, এটা মনে হয় গত ক্লাসে দেখাইছিলাম 2টা কলাম 3টা কলাম। টেবিল দেখাইছি গত ক্লাসে, টেবিল দেখাই নাই। টেবিল যদি না দেখাই তাহলে চলে, ছোটবেলায় পড়ছেন না জীব ও জড়ের পার্থক্য, জীবের 5টি বৈশিষ্ট্য, জড়ের 5টি বৈশিষ্ট্য। আচ্ছা এখনো পড়ি, এই যে পড়ি আমরা, তাহলে এটা যখন খাতায় লিখতে হইতো কিভাবে লিখতাম, ধরেন যে আমি 5টা করে বৈশিষ্ট্য লিখবো, তাহলে আমার 5টা ঘর টানা লাগতো না 6টা ঘর টানা লাগতো, 6টা রো আর 2টা কলাম, তাই না? তাহলে আমি এখান থেকে কি করবো, টেবিলে আসবো, ক্রিয়েট টেবিল। ক্রিয়েট টেবিল থেকে আমার রো হবে 6টা, কলাম হবে 2টা। আসছে নাই তো, এটা আমার মাউসে আসছে। এবার কতটুকু লাগবে, আমার লাগবে হচ্ছে এখান থেকে এতটুকু পর্যন্ত লাগবে, দিলাম। তাহলে দেখেন হয়ে গেছে। আচ্ছা এখন আমি বললাম যে জীব জ্বর, তাহলে এই লেখাগুলা কি করতে হবে, প্যারাগ্রাফ থেকে বডি টেক্সট দিতে হবে। এখন আপনি যদি মাপদারি করে এখান থেকে এই যে লেখাগুলাকে সিলেক্ট করে যদি বলে দেন সেন্টার অ্যালাইন, তাহলে দেখেন এখানে ভেজাল হয়ে গেছে, দেখছেন? তাহলে এখান থেকে করা যাবে না, কি করতে হবে, জি না টেবিলের ভিতরে ডিরেক্ট লেখা যায় না, টেবিলের ভিতরে আপনি টাইপ টুল দিয়ে ডিরেক্ট লিখতে পারবেন না, মানে লিখতে পারবেন বাট এটা হচ্ছে এডিটেবল থাকবে না আর কি, ঠিক আছে? এখন এটার জন্য আরেকটা কাজ করতে পারেন, সেটা কি, সেটা হচ্ছে টেবিলের জন্য আরেকটা প্যারাগ্রাফ স্টাইল আপনি রেডি করতে পারেন, যে টেবিলে যে লেখাগুলো হবে সেগুলো তো এইভাবে বাম পাশে চাপানো থাকবে না, সেটা মাঝখানে থাকবে, ঠিক আছে? তাহলে আমি একটা স্টাইল রেডি করব। এই স্টাইলটা বেসড অন কার উপরে হবে, বেসড অন হবে হচ্ছে বডি টেক্সট।
বেসিক ক্যারেক্টার না, ইন্ডিয়ান স্পেসিং থেকে অ্যালাইন হবে সেন্টার, ক্যারেক্টার থেকে ফন্টের সাইজ বড় হবে 25, ঠিক আছে। দেন আমি বলে দিব, নাম দিয়ে দেই টেবিল টেক্সটস, ওকে করলাম। এগুলাকে সিলেক্ট করব, বলে দিব টেবিল টেক্সট, হয়ে গেছে। এবার আপনি এখান থেকে সিলেক্ট করবেন, বলবেন যে কি জীব হাঁটতে পারে, জ্বর হাঁটতে পারে না, এখান থেকে হবে টেবিল টেক্সট, এভাবে না না টেবিল বডি টেক্সট দিলে তো হচ্ছে এই পাশে লাইন হয়ে যাবে, সো টেবিল টেক্সট দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এভাবে ট্যাব দিব, কিবোর্ডের ট্যাব বাটন দিয়ে লিখে লিখে কাজ করতে পারবো। ইভেন শুধু যে আমরা একটা টেবিলে রেডি করতে পারবো এরকম না। আপনারা যখন ছোটবেলায় সমাজ বই বা বিজ্ঞান বই পড়তেন, শুধু কি পুরো বইতে এরকম একটা টেবিলে থাকতো না, জীব জ্বরের পার্থক্য, রাত দিনের পার্থক্য, তাই না, এরকম থাকতো না। তাহলে এতগুলা পার্থক্যের জন্য প্রতিবার কি আমি এখান থেকে ক্রিয়েট নিউ টেবিল বানাবো না। তাহলে আমি যে একটা টেবিল বানাইলাম, এটাকে আমি টেবিল স্টাইলও নির্ধারণ করতে পারবো, প্যারাগ্রাফ স্টাইল, ক্যারেক্টার স্টাইল, যেরকম টেবিল স্টাইলও আছে। তাহলে আমি টেবিল স্টাইল হিসেবে বলে দিলাম নিউ টেবিল স্টাইল, এটার নাম হবে যে ডিফারেন্স বিটুইন এ অ্যান্ড বি, বললাম ওকে। তাহলে আমার একটা টেবিল স্টাইল রেডি হয়ে গেল, ওকে করে দেন, আমার চলে আসছে। আচ্ছা, এখন ধরেন আমার এখানে একটা টেবিল লাগবে, তাহলে আমরা কি করব, টেবিলে আসবো, ক্রিয়েট টেবিল থেকে এখান থেকে সিলেক্ট করব ডিফারেন্স বিটুইন, ওকে করে দেন, ক্লিক করেন, চলে আসছে, বুঝতে পারছি। আচ্ছা, ইভেন এখানে আরো মজার জিনিস আছে, সেটা হচ্ছে আপনারা ইলাস্ট্রেটরে অনেক কষ্টে জীবন যৌবন পার করে ক্যালেন্ডার ডিজাইন করছেন না, ওই ক্যালেন্ডার আপনি চাইলে এখানে আরো ইজিলি করতে পারবেন। ক্রিয়েট নিউ টেবিলে এসে আপনি বলবেন নিউ টেবিল স্টাইল ক্যালেন্ডার, টেবিল সেটআপে এসে আচ্ছা নাম আই গেস পরে দিলে ভালো হইতো, পরে দিই। কত কত ছিল, 7x7, তাই না, 7x7 হবে না, কলাম হবে 60টা, হ্যাঁ ঠিকই তো আছে 49টা, আমি বলে দিলাম আসছে। স্যাটারডে, সানডে, সরি এন্টার, এখন যদি আপনি এন্টার দেন, এন্টার দিলে কিন্তু ওইটার নিচে চলে আসবে, এন্টার দেওয়া যাবে না। এবার দিতে হবে কিবোর্ডের ট্যাব বাটন, ট্যাব দিয়ে কি ব্যাপার আসে না কেন, এই যে 1 2 3 4 5 6 7 8 এভাবে, বুঝতে পারছি। এবং এটাকে আপনি স্টাইল হিসেবে রেডি করে ফেললে আরো সুবিধা হবে। গেল এতটুকু পর্যন্ত। কারো কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন নাই। কোনো প্রশ্ন যদি না থাকে তাহলে আর কি করা যায় এখানে, চলেন এটা আমরা আরেকটু সাজাই। আমার কাছে এটা নর্মাল লাগতেছে, কথার কথা। এখানে আমরা আরো স্টাইল অ্যাড করতে পারি। কিরকম, আমি এটাকে একটু নিচের দিকে নিয়ে আসি, তুমি সাইডে চলে যাও, তুমি নিচে নামো, এখানে আসো, এখানে আসো, প্যারাগ্রাফ স্টাইলে আসবো। এটা কি হেডলাইন, যেহেতু হেডলাইনে আমরা আরো কিছু স্টাইল করতে চাই। দেখবেন যে পরীক্ষার হলে কেউ আছে যে শুধু 1 নং প্রশ্নের উত্তর লিখে কি করবে, একটা টান দিবে, আর অনেকে আছে 2টা টান দিবে, এটার নিচে আরেকটা টান দিবে, এটার নিচে এরকম ভাবে আরেকটা টান দিবে, তাই না? এখন এখানে আপনি কোন কোন ধরনের স্টাইল করবেন, এই স্টাইল আপনি নির্ধারণ করতে পারবেন। কিভাবে, স্টাইলে আসেন, ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করে এখানে দেখেন বেশ কিছু অপশন আছে। আমি যদি এখান থেকে বলি প্যারাগ্রাফ রুলস, দ্যাট মিনস আমার এখানে একটা রুলার আসবে, দাগ আসবে। এখন আসতেছে না কেন, কারণ এখন তো আমি অন করি নাই। অন যদি করে দেই, এখন এটা দেখেন লেখার নিচে একটা লাইন আসছে। এখন এই লাইনটা কি করা, এটার সাথে লাগানো, তাহলে লাইনটা কি করতে হবে, আর একটু নিচের দিকে নামাইতে হবে। তাহলে নিচের দিকে যদি নামাইতে চাই, আমরা কি করব, কি করব, কি করব, বলেন তো কি করব, কোন জায়গাতে আসবো? আমরা আসবো হচ্ছে অফসেটে। অফসেটে এসে অফসেট যদি আমি বাড়াই, তাহলে কিন্তু উপরের দিকে যাবে। তাহলে বাড়াইতে হবে না কমাইতে হবে? কমাইতে হবে। এই যে আমি কমাইলাম, নিচের দিকে আসলো। মানে এত চিকন লাইন আপনার পছন্দ না, আপনার দরকার আর একটু মোটা, তাহলে আপনি এখান থেকে উইডথ বাড়াই দিলেন। এই লাইনের কালার কি হবে, আপনার টিয়া কালার পছন্দ, এই যে দিলেন আপনি টিয়া কালার, ঠিক আছে। আচ্ছা, শুধু কি তাই, ধরেন
এখানে লেখা আছে কলাম, মানে উইথ এই লাইনটা কতটুকু পর্যন্ত হবে, কলাম পর্যন্ত হবে। কলাম বলতে এরকম অনেক সময় থাকে না যে লাইনটা একদম শেষ মাথা পর্যন্ত থাকে, আবার অনেক সময় লেখা পর্যন্ত থাকে। সো আমি যদি এখান থেকে কলাম দিই, কলাম পর্যন্ত থাকবে, যদি আমি টেক্সট দেই আমার লেখা যতটুকু ততটুকু থাকবে। তাহলে স্যার এখন তো কলাম দিলেও সেম, টেক্সট দিলেও সেম, কারণ আমার এই বক্সটা তো এতটুকু। এজন্য যদি আমি এই বক্সটারে বড় করি, বড় করার পরে তারপরে যদি আমি বলি রুলার, এটা হবে কলাম, ওকে করে দেন, এই যে দেখেন বুঝছে। আমার এখানে প্রয়োজন নাই, এটা আমি এটাকে সিলেক্ট করে বলে দিব হলো কি বলবো, রুলস, রুলস থেকে আসবে হচ্ছে টেক্সট, ওকে করব। আরো কাহিনী আছে, হেডলাইন আসে, এটা তো দেখালাম রুলার। এরপর আছে বর্ডার, ধরেন রুলার আমি অফ করে দিই এখন, এবার আসি বর্ডারে। তাহলে বর্ডার বলতে আমার কি এখন এক পাশে লাইন আসবে না চার পাশে আসবে, চার পাশে। তাহলে এখন আসতেছে না কেন, বর্ডার অন করা নেই, অন করলাম। অন করার পরে এখন আপনি চাচ্ছেন যে হ্যাঁ চার পাশেই আসছে ঠিক আছে, কিন্তু আমি চাচ্ছি শুধু নিচে আর বাম পাশে আসবে। তাহলে আমি কি করব, তাহলে এখানে যে ইলাস্ট্রেটর একটা অপশন ছিল না যে এক পাশ বাড়াইলে চার পাশ বেড়ে যায়, অপশন ছিল, এখানেও সেম অপশনটা আছে। অফসেটে এসে যে লিংক, যেটা এই লিংক যদি আমি অন করে দেই তাহলে দেখেন আমি একটা বাড়াইলে সবগুলা বাড়তেছে। আচ্ছা এখানে কি বাড়তেছে, অফসেট মানে দূরত্ব বাড়তেছে। আচ্ছা আমি দূরত্ব এতটুকু রাখি, আগে রাখলাম। আমি কি বাড়াবো, আমি দাগগুলা চাচ্ছি না, তাহলে দাগ যদি আমি না চাই, এখানে একটা অপশন আছে স্ট্রোক, কোন কোন পাশে আমি স্ট্রোক চাই। আমি এই লিঙ্কটা এখন অফ করে দিব, আমি স্ট্রোক চাই শুধুমাত্র বাম পাশে আর নিচে, তাহলে আমার টপে লাগবে না, রাইটে লাগবে না। তাহলে দেখেন আমার রাইটেও নাই, টপেও নাই, শুধু বামে আর নিচে আছে। স্ট্রোকটা একটু মোটা লাগবে, তাহলে এখান থেকে কোন অপশনটা নিব আমরা, একটু যদি মোটা করতে হয় আমরা এখান থেকে যেটা করব, এটাকে একটু বাড়ায় দিব, 4, এটাও দিয়ে দিলাম 4, হইল। আচ্ছা এখন ধরেন এখান থেকে আমি যদি বলে দেই যে কালার আমরা চেঞ্জ করতে পারবো, যে কোনো ধরনের কালার বা টাইপ, কোন ধরনের টাইপ হবে। এখান থেকে একটা সিঙ্গেল লাইন আছে, যদি আমরা ডাবল লাইন নিতে চাই, এখান থেকে ডটেড লাইন নিতে চাই, ড্যাশ লাইন নিতে চাই, হ্যাঁ এই ধরনের কাজ আমরা এখান থেকে করতে পারি। বেশ, এটাই ভালো ছিল। এইবার আমরা এখান থেকে একটা কাজ করি, নিচেও অফ করে দিই, নিচেও আমার দরকার নেই, এটা বলে দিলাম 0, লেফটেই থাকুক, লেফটে একটু বাড়ায় দেই 5 পিটি, একটু মোটা করে দিই। আচ্ছা এটা থাকুক, এটা অফ করে দিয়ে আমি যদি বাড়াই দূরে চলে যাচ্ছে, তাহলে বাড়ানো হবে না কমাইতে হবে, কমাই দিলাম, কমিয়ে দিয়ে এখান থেকে আমরা বলে দিব কলাম হবে না টেক্সট হবে, বলে দিব টেক্সট, তাহলে লেখার সাথে লেগে যাবে। এখন লেখার সাথে আমি লাগাইতে চাচ্ছি না, তাহলে অফসেটটা আমি আর একটু বাড়ায় দিব, হ্যাঁ বলে দিলাম ওকে। এই যে দেখেন আমি একটা স্টাইল পরিবর্তন করলাম, এই স্টাইলটা আর কোথাও কি আমার হেডলাইন আছে, ডিলিট করে দিছি তাই না। তাহলে আমরা এখান থেকে আবার আরেকটা হেডলাইন নেই, আমার কিবোর্ডের ক্যাপস লক অন করা ছিল মেবি, ক্যাপস লক অন করা। এখন যদি আমি এটা সিলেক্ট করে বলে দেই হেডলাইন, কই গেল হেডলাইন, দেখেন এখন সবগুলা বড় হাতের হয়ে গেছে, তার কারণ যেহেতু ক্যাপস লক অন করা ছিল এই জন্য। তাহলে আমার কি করতে হবে, ক্যাপস লকটা অফ করে নিতে হবে, ক্যাপস লক অফ করে হেডলাইন 2 সিলেক্ট করে দেব হেডলাইন, টেক্সট বক্সটা একটু বড় করে দিই, হয়ে গেছে। আচ্ছা তাহলে স্টাইল কিভাবে রেডি করতে এটা কি বুঝতে পারছি সবাই? আচ্ছা এতটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, এটা যদি বুঝতে পারেন আপনারা ইনডিজাইন অর্ধেক বুঝে গেছেন। আছে তো, আছে 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 টাইপ, টাইপ থেকে চেঞ্জ কেস, এই যে আপার কেস লোয়ার কেস সবই আছে এখানে। বুঝতে পারছি সবাই, বেশি কঠিন লাগতেছে? আচ্ছা এবার আসি, যেহেতু আজকে আমরা ক্যাটালগ ডিজাইন করব, ক্যাটালগের ক্ষেত্রে কি কি হয় একটু চিন্তা করেন তো। ক্যাটালগের ক্ষেত্রে একটা এরকম ছবি থাকে হয়তো, ম্যাক্সিমাম ছবিটা হয়তো এরকম থাকবে, তারপরে কি থাকবে
প্রোডাক্ট নেম থাকে, এটা ছোট করে দেই। ওইটার নিচে থাকে হইল প্রাইস, ওইটার নিচে ছোট 2-3 লাইনের হয়তো একটা লেখা থাকে, এরকম থাকে না? আচ্ছা, এটা আমার একটা প্রোডাক্ট হইলো। এরকম হইতে পারে যে ক্যাটালগ, যেহেতু আমার এরকম হবে হয়তো একটা প্রোডাক্ট, 2টা প্রোডাক্ট, 3টা প্রোডাক্ট, এভাবে হয়তো আমার প্রোডাক্টগুলো হবে। তাহলে বারবার আমি এভাবে না করে আমি প্রোডাক্ট নেমের জন্য একটা প্যারাগ্রাফ স্টাইল, প্রাইসের জন্য একটা প্যারাগ্রাফ স্টাইল, বডি টেক্সটের জন্য একটা প্যারাগ্রাফ স্টাইল রেডি করে দিলে এবার যত পেজ আমার থাকুক না কেন, কোনো সমস্যা আছে? সমস্যা নেই। আচ্ছা, এটা গেল। আমি একটা রেডি করে দেখাই। প্রোডাক্ট নেম, প্রোডাক্ট নেমটা একটু বোল্ড হবে, বোল্ড বলে দিলাম। ওকে, প্রাইস, এটা হবে হচ্ছে ফন্ট সাইজ একটু ছোট থাকুক, এভাবেই থাকুক। বডি টেক্সটে এসে আরেকটা স্টাইল নিব, প্রোডাক্ট টেক্সট, বেসিক ক্যারেক্টার, এখান থেকে 25, যেহেতু 25 × 1.4 বেশি হয়ে গেছে। ফন্টের সাইজ ছোট করে দেয়, 15, 1.3 বেশি হয়ে গেছে। 19.5 না 18 যদি দেই চলবে, করে দিলাম। কন্ট্রোল ধরে ছোট করি, এই 3টাকে সিলেক্ট করব, প্লাস চিহ্ন চলে আসছে কারণ আমি ছোট করে ফেলছি যেহেতু, তার মানে ফন্টের সাইজও ছোট হয়ে গেছে, এজন্য প্লাস সাইন আসছে। তাহলে আমি এটা এভাবে রাখতে যাচ্ছি, আমি দিয়ে দিব হচ্ছে রিডিফাইন স্টাইল, এটাও সিলেক্ট করে বলে দিব রিডিফাইন স্টাইল, এটাও সিলেক্ট করে বলে দিব রিডিফাইন স্টাইল। আরেকটু ছোট করলে ভালো হতো। এখন ঠিক আছে, এটা গেল 2টা, 3টা, 3টাই থাকুক, কন্ট্রোল ডি। ঠিক আছে, তাহলে ক্যাটালগে তো এর চেয়ে আর বেশি কিছু থাকে না। হয়তো এরকম থাকতে পারে যে বড় একটা ছবি, এই বড় ছবির ভিতরে আমরা গতকালকে যেটা করছিলাম যে লেখাগুলো হচ্ছে ব্লেন্ড হয়ে যায়, ছবির আকারে লেখাগুলো হয়তো বসে যায়, সেরকম থাকতে পারে। ছবি বসাবো কিভাবে? ছবি বসানোর জন্য জাস্ট ছবির মানে শেপটা সিলেক্ট করবেন, শেপ সিলেক্ট করে যদি আপনি দেন প্লেস থেকে আমার এখানে কোনো ছবি, এটাই নেই, ওপেন, ছবি অনেক বড় হয়ে গেছে, তাহলে এই গোল্লাতে ক্লিক করে ছবিটারে শিফট অল্টার ধরে ছোট করে দিব। এই যে দেখেন এই গোল্লাটা আসে না, এই গোল্লাটা যদি না আসে আসবো ভিউ থেকে আসবো হচ্ছে এক্সট্রা থেকে এখান থেকে কন্টেন্ট গ্র্যাবার, এই যে দেখেন গোল্লা আসে না আমার, দেখছেন? তাহলে কি করবো, ভিউ থেকে এক্সট্রা থেকে শো কন্টেন্ট গ্র্যাবার, এই যে গোল্লা চলে আসছে। বেশি কঠিন ইনডিজাইন, কঠিন গেল। তাহলে এভাবে এবার আসেন আমরা একটু কিছু দেখি। হ্যাঁ, আমি যদি একটু এখানে লিখি যে বুক লেআউট ডিজাইন, এটা একটা বইয়ের লেআউট, এখানে যে লেআউটগুলো আছে একটু খেয়াল করে দেখেন তো, যে ইনফরমেশনগুলো বা যে স্টাইলগুলো আমরা দেখাইছি এগুলোর বাইরে কি কোনো কিছু আছে? ছবি, লেখা, এবং এখানে ড্রপ ক্যাপ দেখাইছে, এখানে ড্রপ ক্যাপ জিনিসটা নাই, মনে হয় অন্যটাতে আছে। এই যে দেখেন এটাতে ড্রপ ক্যাপ আছে। আবার এখানে ড্রপ ক্যাপের ক্ষেত্রে আমরা দেখাইছি কয় লাইন হয়? 2 লাইন, এখানে দেখানো 3 লাইন। এটা করে কিভাবে? এটা পারবো, ড্রপ ক্যাপে এসে এখান থেকে 2 লাইনের জায়গায় 3 লাইন দিয়ে ওকে করে দিলে ওই যে দেখেন 3 লাইন হয়ে গেছে। আচ্ছা,
আর দেখি আর কি কি ফরম্যাটিং হয়। এই তো একটা বই অ্যাকচুয়ালি এর চেয়ে বেশি আর কোনো ফরম্যাটিং থাকে না। দেখেন বইয়ের ভিতরে কি কোনো শেপ, কোনো ডিজাইন, কোনো কালার এগুলো কিছু আছে? এগুলো কিছু নেই, শুধু আমার হচ্ছে হেডলাইন, বডি টেক্সট আর হচ্ছে ছবিগুলোর প্লেসমেন্ট, লেআউটটা হচ্ছে আমার ইম্পর্টেন্ট। বুঝতে পারছি? এতটুকু যদি বুঝতে পারেন, এখন বলেন কারো কোনো সমস্যা আছে কিনা। তারপর আমরা আরও কিছু জিনিস দেখব, ছোটোখাটো কিছু জিনিস বাকি আছে। ট্রান্সপারেন্সি থাকার তো কথা, কখনো ইউজ করি নাই আমি। ভালো প্রশ্ন করছেন। ট্রান্সপারেন্সি এখানে আই গেস নাই। ট্রান্সপারেন্সি আসতে হইলে দেখি তো, না ট্রান্সপারেন্সি নাই এখানে। ট্রান্সফর্ম আছে, ট্রান্সপারেন্সি নেই है, ট্রান্সপারেন্সি নাই এখানে। ঠিক আছে, ট্রান্সপারেন্সি লাগে না তো এখানে। টেক্সচার অ্যাড করার জন্য, হ্যাঁ ভালো কথা বলছেন। একটা কাজ করতে হবে, ওই টেক্সচারটা ইলাস্ট্রেটরে বানাবেন, ইলাস্ট্রেটরে বানিয়ে ওটাকে পিএনজি করবেন। পিএনজিতে তো ব্যাকগ্রাউন্ড থাকে না, পিএনজিটা নিয়ে এখানে এনে অপাসিটি কমাই দিবেন। এখানে অপাসিটির অপশন আছে তো, ট্রান্সপারেন্সি আছে কই স্যার? উইন্ডোতে কই গেল, পাইলাম না কেন তাহলে? নিচে কোথায়? আচ্ছা ঠিক আছে, আপনি একটু তাহলে দিয়েন, আমার মনে নাই এখানে ইউজ করছি কিনা। প্রপার্টিজে থাকতে পারে, নো সিলেকশন, ডকুমেন্ট, পেজ। আচ্ছা পাচ্ছি না, ঠিক আছে আপনি পেলে একটু দিয়ে দিন। হ্যাঁ কোথায় আছে একটু স্ক্রিনশট দিয়ে দিন, সবার জন্য হেল্পফুল হবে। আমার কখনো প্রয়োজন পড়ে নাই ইনডিজাইনে ট্রান্সপারেন্সি ব্যবহার করার জন্য। রিসেন্টলি একটা ক্লায়েন্টের কাজ করতেছি, সিলেবাস ডিজাইন করতেছি একটা স্কুলের, যতগুলা ক্লাস আছে 1 2 3 4 থেকে শুরু সব পুরো স্কুলের। তো এটা পুরোপুরি ইনডিজাইনে, মানে এটা A4 সাইজে না কিন্তু। সিলেবাস যদি চিন্তা করেন, আপনি স্কুলে গেছেন ভর্তি হইতে, আপনার কাছে A4 সাইজে এরকম একটা সিলেবাস ধরাই দিছে, আপনার তো দেখেই ভয় লাগবে। তাহলে সেই ক্ষেত্রে সিলেবাস হয় কোন সাইজে? সিলেবাস হয় হচ্ছে প্রিন্ট থেকে আসবে হচ্ছে A5, ঠিক আছে, ইঞ্চিতে। মার্জিন লাগবে এখানে 1/2 ইঞ্চি করে মার্জিন লাগবে। ব্লিড আপাতত লাগতেছে না, চাইলে দিয়ে নিতে পারেন। পেজ আপাতত একটাই দিচ্ছি, একটা দিয়ে আমি নিয়ে নিলাম। তারপর আমার যে কয়টা পেজ লাগবে আমি তো এখান থেকে আলাদা করে এডিট করে নিতে পারবো। এখন এখানে কি কি কাজ থাকতে পারে? এখানে কাজ থাকতে পারে হচ্ছে আপনার এখানে স্কুলের নাম থাকতে পারে। এই জায়গাতে যেহেতু মাস্টার পেজে লিখতেছি, তার মানে পুরো পেজে হয়তো স্কুলের নামটা থাকবে। এরকম থাকতে পারে যে ক্লাস হয়তো 4 দিয়ে দিলাম, তাহলে কি হইলো, আমার এখানে ক্লাস 4 আসে নাই। দেখেন 1 নম্বর পেজে ক্লাস 4 আসে নাই, তার কারণ কি? স্যার আমি তো মাস্টার পেজে দিছি। আপনার হয়েছে এরকম? আচ্ছা এখন দেখেন, যখন আমরা বইয়ের প্রথম পেজ ওপেন করি, এই যে মাস্টার পেজে আমরা একটা নাম্বার লিখলাম, এটা কোন পেজে? এটা তো বিজোড় পেজে, জোড় পেজে তো না, তাই না? এখন আমরা যখন এখানে অ্যাপ্লাই করছি, এটা দেখেন এই পেজে অ্যাপ্লাই হয় না কেন? আমরা এইটাতে অ্যাপ্লাই করছি, এই পেজে অ্যাপ্লাই করি নাই। যদি এটারে কপি করে ধরে এখন এখানে বসাই, এবার আসি, দেখেন এখন এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। এবার আপনি যতগুলো পেজ নেন না কেন সবগুলোতে ক্লাস 4 চলে আসবে, এবার আপনি আপনার মতো করে সাজা নিতে পারেন। তাহলে কীভাবে সাজাবো? এখানে থাকতে পারে হচ্ছে এরকম, সিলেবাসে কি কি থাকে, সাবজেক্ট নেম থাকবে। আচ্ছা তারপরে হচ্ছে আর কি থাকতে পারে? সেশন থাকবে, কত সেশন, যেমন ধরুন যে 2025-26 সেশন, ঠিক আছে। তারপরে থাকবে হইলো যে আর কি থাকবে, মানবন্ধন থাকবে, তাই না? যে আমি বললাম যে ক্লাস টেস্ট থাকবে 50, ওরাল থাকবে 50, টোটাল দুইটা মিলিয়ে 100। এখান থেকে আমি টেক্সট বক্সটাকে বড় করে দিয়ে ট্যাব বাটনে প্লে করব, ট্যাব, কিবোর্ডের ট্যাব বাটন। এন্টার না, এন্টার দিলে হবে না। এন্টার দিলে তো এই যে পরের লাইনে চলে যাবে, এন্টার দিলে পরের লাইনে চলে যাবে। ওরালে কত থাকবে? 10 হয়ে গেছে। এটা হবে হচ্ছে
50। এখান থেকে সরাইতে হবে, চলে আসছে। ঠিক আছে, এবার এটা সাইজ করে নিতে হবে, যদিও এটা ভালো হয় নাই। এবার এটা হচ্ছে যে কয়টা সাবজেক্ট থাকবে সবগুলো শুরুতে থাকবে, তারপরে তো আপনার এই যে টেবিল স্টাইল, ক্যারেক্টার স্টাইল এগুলো রেডি করতে হবে। আচ্ছা, গেল। দেখাবো হলো আজকে কি ক্যাটালগ ডিজাইন। এর ভিতরে দেখায় ফেলছি কত কিছু। সামনে আপনাদের ইনডিজাইনের আরও ক্লাস আছে। টুলসে এটাই লাস্ট ক্লাস ইনডিজাইনের, বাট সামনে আপনারা আরও ক্লাস পাবেন, সেখানে আপনারা নিউজ লেটারের ক্লাস পাবেন। ইনডিজাইনে হচ্ছে আরও কিছু কুকিং বুক কীভাবে রেডি করতে হয় সেগুলোর আরও কিছু মডিউল ডিজাইন পাবেন আপনারা, সামনে আছে। বাট টুলসে আপাতত এই দুইটাই ক্লাস। বাট তার আগে এই জিনিসগুলো আপনাদেরকে একদম আয়ত্ত করে ফেলতে হবে আর কি। আচ্ছা, এরপরে বলেন, এতটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে গাইজ? প্রশ্ন নাই? আচ্ছা, প্রশ্ন যদি না থাকে একটু ঠিকঠাক করে ফেলি। ধরেন লেখার মাঝখানে আমাদের এরকম থাকতে পারে না যে কোনো একজন মহান ব্যক্তির নাম, মহান ব্যক্তির উক্তি এখানে লেখা থাকতে পারে? বলেন তো একজনের উক্তি বলেন। আচ্ছা, ধরেন আমরা লিখলাম যে লেখা যায় নামাজ 15-তে, নামাজ 15-তে, সরি আমি বলতে ভুলে গেছি। আচ্ছা, আমরা ছিলাম ডায়লগে, কি উক্তি লেখা যায়? পড়তে হবে, নকল আর হবে না, তাই না? আচ্ছা, তাহলে এটা ধরেন আমি লিখলাম। এখন যেহেতু এটা একজন মহান ব্যক্তির কথা, একজন মাননীয় ব্যক্তিত্বের কথা, তার মানে এটাকে আমরা এইভাবে নর্মাল ভাবে রাখতে পারি? এটাকে কি করতে হবে? বোল্ড করতে হবে। তাহলে আমি এটাকে সিলেক্ট করে এখান থেকে এসে এই যে রোকন কি করবে, এটাকে বোল্ড করে দিবে। রোকন যখন এটাকে বোল্ড করে দিবে, এখন এখানে ঝামেলা হয়ে গেছে। ঝামেলাটা কোথায়? এই যে প্লাস চলে আসছে। তাহলে এখন আমার দুইটা অপশন, যে আলাদাভাবে নিতে হবে। আচ্ছা, তাহলে এখন আমরা কি করবো, এটারে রিডিফাইন করে দিব, তাই না? বানায় নিতে হবে। তাহলে আমরা এখানে Ctrl-Z দিয়ে ব্যাকে আসব। ব্যাকে এসে আমরা নতুন একটা স্টাইল বানাবো। স্টাইলের নাম দিব হচ্ছে কোটস। কোটস বানান ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। কোটসে এসে এটার স্টাইল কেমন হবে? এটার স্টাইল রেগুলার হবে না, এটার স্টাইল হবে বোল্ড। এটা এক সাইজ বড় হবে। এবং দেখবেন যে যখন কোনো মহান ব্যক্তির কথা লেখা থাকে, জিনিসটা একটু বোল্ড করা থাকে, একটু তেড়া করা থাকে, একটু বাঁকা করা থাকে, খেয়াল করছেন? তাহলে এটার নাম কি? বোল্ড ইটালিক দিয়ে দিলাম। হয়েছে? এখন পুরো প্যারাগ্রাফ হয়ে গেছে। তাহলে আমার তো পুরো প্যারাগ্রাফ লাগবে না, আমার লাগবে এতটুক লাগবে, এতটুক লাগবে। এটাতে আমি বলে দিব বডি টেক্সট, এটাতে আমি বলে দিব বডি টেক্সট। এটা আমার কোটসের ভিতরে থাকবে। বুঝতে পারছি? আচ্ছা, এরপর আসেন, নামাজের পরে আমরা আরেকটা জিনিস দেখব, আরেকটা উক্তি দেখব আমরা। ঠিক আছে, নামাজ পড়ে আসি। আচ্ছা, তাহলে একটা কোড দেখলাম। এখন এই কোড লেখার কারণে আপনারা আমার আওয়ামী লীগের দালাল বলতে পারেন। তাহলে এখন আওয়ামী লীগের আরেকটা কোড লেখা লাগবে। চলেন লিখি। ধরেন কি লেখা যায়? কাগজে লিখো নাম, ছিঁড়ে যাবে। ব্যানারে লিখো নাম, মুছে যাবে। পাথরে লিখো নাম, কি হবে? ক্ষয়ে যাবে। কিন্তু হৃদয়ে লিখো নাম রয়ে যাবে। তাহলে এই যে একটা ইম্পর্টেন্ট উক্তি, আমরা এটাকে সিলেক্ট করব, প্যারাগ্রাফ স্টাইল থেকে বলে দিব কোটস। হয়েছে?
এখন এই যে কথাটা কে বলছে, কেউ তো একজন বলছে, তাই না? লিখলাম সেইড। এখন এই যে ওবায়দুল কাদের লেখাটা বললো, তাইলে একজন মহান ব্যক্তির নাম আমরা এখানে লিখলাম, তাহলে এই লেখাটা কি করা লাগবে? বোল্ড করা লাগবে। তাহলে এই যে ওনার নামকে আমি সিলেক্ট করে এখান থেকে আমি বলে দিলাম বোল্ড, কিন্তু এখানে তো আমার ঝামেলা হয়ে গেছে, আবার আমার এটা বোল্ডও করা দরকার। তাহলে আমি আরেকটা প্যারাগ্রাফ স্টাইল নিব না। এখানে যেহেতু আমার পুরা প্যারাগ্রাফ নিয়ে কাজ না, এখানে প্যারাগ্রাফের দেখেন এটা তো পুরো একটা প্যারাগ্রাফ, তাই না? এই পুরা গ্রাফের শুধু কয়েকটা অংশ, কয়েকটা অক্ষর নিয়ে আমার কাজ, কয়েকটা শব্দ নিয়ে আমার কাজ। এজন্য আমরা প্যারাগ্রাফ স্টাইল না, এখন আমরা আসবো ক্যারেক্টার স্টাইলে। ক্যারেক্টার স্টাইলে এসে আমরা বলে দিব যে নেমস, বেসিক ক্যারেক্টারটা বোল্ড হবে, ওকে করে দেন, হয়ে গেছে। এখান থেকে আমরা যদি বলি যে হইল, তাহলে উনার নামকে সিলেক্ট করে বলে দিলাম নেমস, হয়ে গেছে বোল্ড। আচ্ছা গেল। এটা যদি হয় আরেকটা যেন কি দেখাবো, বুলেট দেখাইছি, নাম্বার দেখাইছি। আচ্ছা এটাকে কেটে দিই। ধরেন এরকম হইতে পারে যে আপনি পুরো একটা বই লিখছেন, হ্যাঁ, বই লেখার পরে আপনি হয়তো এখানে লিখছেন যে কার একজন নাম লিখছেন, কথা কথা আপনি লিখছেন যে নজরুল। নজরুলের নামকে বোল্ড করে দিই, এখানেও আছে নজরুল, এখানেও আছে নজরুল, আর কই থাকবে? ধরেন যে আরেকটা প্যারাগ্রাফ নিই আমরা, এখানে আসি। ওকে, এখন এরকম হইতে পারে কিনা যে আপনি পুরো একটা বই লিখলেন, বই লেখার পরে আপনারা বললো যে ঠিক আছে তুমি বই লিখছো ভালো কথা, কিন্তু যেসব জায়গায় তুমি নজরুলের নাম লিখছো ওই নামটা পরিবর্তন করে তুমি পুরো নাম লিখবা, কাজী নজরুল ইসলাম এভাবে লিখবা, ঠিক আছে? তখন আমার কি করতে হবে? প্রতিটা পেজে আমাকে ঘুরে ঘুরে আসতে হবে, এসে আমাকে খুঁজতে হবে কোথায় নজরুল আছে, খুঁজে খুঁজে তারপরে টাইপ টুল নিয়ে আমাকে লিখতে হবে। এভাবে সহজ হবে? তাহলে আমরা কি করব? আমরা আসবো হচ্ছে এডিটে। শর্টকাট মনে আছে, শর্টকাট হচ্ছে ফাইন্ড এন্ড চেঞ্জ, শর্টকাট হলো কন্ট্রোল এফ। কন্ট্রোল এফে আসবো, কন্ট্রোল এফে আসার পরে ফাইন্ড হোয়াট, আমরা কি খুঁজবো? আমরা খুঁজবো এই শব্দটা, আমরা খুঁজবো। খোঁজার পরে এই শব্দটাকে আমরা চেঞ্জ টু কিসে পরিবর্তন করব? ঠিক আছে, এরপর আমরা দিয়ে দিব চেঞ্জ অল। দিলে আমার পুরো ডকুমেন্টে যে কয় জায়গায় সেই নাম পাবে সেটা রিপ্লেস করে দিবে। আমি বলে দিব ডান, দেখেন চেঞ্জ হয়ে গেছে। এখানে নজরুল, এই যে দেখেন এখানেও নজরুল ইসলাম, ক্যারেক্টার নেম, এখানেও একটা আছে, এটাও চেঞ্জ করলো না কেন? আচ্ছা বলেন তো এটা কেন চেঞ্জ করে দেয়? কারণ আমার পেজ কোনটা সিলেক্ট করা ছিল? 2 আর 3, এজন্য ওই দুই পেজে সিলেক্ট হচ্ছে। বাট যদি আমরা সবগুলা করতে চাইতাম কি করা লাগবে? সবগুলা পেজ সিলেক্ট করে তারপরে কাজ করতে হবে। পারবো সবাই? আচ্ছা যদি পারি। এই হলো মোটামুটি আমাদের আপাতত কনটেক্সট। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, এর চেয়ে বেশি মনে হয় না আর কিছু আছে। আছে অনেক কিছুই, বাট আপাতত আর কিছু নেই, এগুলো পাবেন আপনারা নেক্সট পার্টে পাবেন আর কি। আচ্ছা আপনাদের এবার আসি হোমওয়ার্ক। তাহলে আপনাদের হোমওয়ার্ক হইল আপনারা কি ডিজাইন করবেন? নেক্সট ক্লাস কবে আপনাদের? 12 তারিখে। আপনারা একটা প্রোডাক্ট ক্যাটালগ ডিজাইন করবেন, যে কোনো প্রোডাক্ট নিয়ে, সোফা, গাড়ি, ফ্যাশন, ওয়াচ, যে কোনো প্রোডাক্ট নিয়ে, ফ্যাশন টেশন নিয়ে আপনারা একটা ক্যাটালগ ডিজাইন করবেন 4 পেজে। আরেকটা হচ্ছে একটা
স্টোরি বুকের ফরম্যাটিং করবেন। স্টোরি বুক ফরম্যাটিং করবেন। স্টোরি বুক ফরম্যাটিং কিভাবে করব? গল্প পাবো কই? গল্প আপনারা বানাইতে বলছি, গল্প বানানোর জন্য লোক আছে না? তাহলে এখানে যাব, এখানে যে বলবো চ্যাট জিপিটিকে বলবো যে আমাকে সুন্দর একটা গল্প লিখে দাও। এখন যে কোনো জনরার গল্প আপনি নিতে পারেন, থ্রিলার, ফিকশন, নন ফিকশন, একটা গল্প নেবেন। গল্প নিয়ে ওই গল্পটাকে আপনি একটা বই আকারে ফরম্যাটিং করবেন। স্যার বইয়ের ফরম্যাটিং কিভাবে করবো? আমাদের সবার বাসায় কম বেশি বই আছে, ওই বইতে যে স্টাইলগুলো থাকে ওই স্টাইলগুলো ফলো করে একটা বই সাজাবো, বইয়ের লেআউটটা সাজাবো। বুঝতে পারছি? এখানে একটা প্রবলেম আছে। প্রবলেম হলো, আমি যদি এটা বলি যে আই ওয়ান্ট টু format a storybook in Adobe InDesign, give me a thriller story. ঠিক আছে, আমি লিখি যে লং থ্রিলার স্টোরি লিখলাম আমি। মানে এরকম হইতে পারে যে ক্লায়েন্ট আমাদেরকে এরকম যখন গল্প দিবে, একটা বই বলবো যে আমার একটা এরকম গল্প আছে, এটা তুমি ইনডিজাইনে ফরম্যাটিং করে দাও, তখন আমরা কি করব? ঠিক আছে, সেটা আমরা কিভাবে করতে, এটা গল্প শেষ হোক বলতেছি। তো গল্প তো শেষই হয় না আর। শেষ, কপি করবো পুরোটা। কপি করে ক্লায়েন্ট আমাদেরকে কোন ফাইল দিবে? ক্লায়েন্ট আমাদেরকে একটা ওয়ার্ড ফাইল দিবে, একটা ওয়ার্ড ফাইল দিবে। হ্যাঁ, স্টোরি বুক ওয়ার্ডের ভিতরে এভাবে হচ্ছে সে হয়তো গল্পগুলোকে লিখবে, ফরম্যাটিং করবে। ঠিক আছে, ফরম্যাটিং করার পরে আমরা এটাকে এখান থেকে Ctrl+S দিয়ে সেভ করি। এখন এই গল্পের বইটা কয় পেজের হবে এটা কি আপনি জানেন না আমি জানি? ক্লায়েন্টও জানে না, কারণ ও কি ইনডিজাইনে লিখছে বা ওয়ার্ডে লিখছে? ওয়ার্ডে লিখছে। তার মানে আমরা কেউ জানি না যে এখানে কয়টা পেজ নিতে হবে, তাই না? আমরা কি করব? আমরা পেজ ফরম্যাট সিলেক্ট করবো। ধরেন আমরা A5 নিতে পারি। A5 নিয়ে এখান থেকে পেজ নিব একটাই, যেহেতু বই তার মানে অবশ্যই ফেসিং পেজ হবে। এখান থেকে আমরা একটা অপশন প্রাইমারি টেক্সট ফ্রেম, এটা অন করে দিব। অন করে দিয়ে মার্জিন আমি একটু কমায় নেই, আই গেস 0.375, আর ইনসাইডের মার্জিন আমি একটু বাড়ায় নিব। আউটসাইড বাকি সব ঠিক থাকবে। বললাম ক্রিয়েট। তাহলে আমার এখানে পেজ কয়টা? একটা। এবং দেখেন আমার এখানে ওই যে প্রাইমারি টেক্সট ফ্রেম অপশনটা আছে, মানে একটা টেক্সট বক্স আছে এখানে। এবার আমরা কি করব? আমরা ফাইল, ফাইল থেকে প্লেস, কোনটা প্লেস করব? ওই যে গল্পের বই যেটা ছিল ওয়ার্ড ফাইলটা কই গেল? এই যে স্টোরি বুক, এটা বলবো ওপেন। একটু টাইম দেন, পেজে আসেন, অটোমেটিকলি ওর যে কয়টা পেজ লাগবে সে নিয়ে নিয়েছে। রাইট? এবার আপনি আপনার মতো করে স্টাইলগুলোকে সাজান। যেমন এটা হইলো আমার হেডলাইন, তাহলে আপনি প্যারাগ্রাফ স্টাইলে আসেন, প্যারাগ্রাফ স্টাইলে এসে আপনি স্টাইল সাজায় ফেলেন। হেডলাইন কঠিন? অনেক সহজ। ঠিক আছে, সেভাবে আপনারা একটা বইয়ের ফরম্যাট রেডি করবেন। সেটা পেজ সংখ্যা ফিক্স না, আপনার যে কয় পেজ লাগে, 5-6 পেজ, যে কয় পেজ লাগে আপনি নিতে পারেন, আপনার ইচ্ছা নিয়ে একটা বই ফরম্যাট করবেন। ফরম্যাট করে আর একটা হচ্ছে ম্যাগাজিন বলতেছি, ক্যাটালগ ফরম্যাটিং করবেন। এই দুইটা ডিজাইন করার পরে আপনারা সেটা বিহান্সে আপলোড করবেন। জেপিজি সেভ করে দেখিয়েছি গত ক্লাসে, জেপিজি সেভ করে মকআপ করবেন। মকআপ করে আমি দেখাই দিই আপনাদেরকে। তো হ্যাঁ, ডিলিট করে দিচ্ছি আমি, নাই তো আছে। এই জিনিসগুলোকে এই পাশে নিয়ে আসি। জেপিজি সেভ করব কিভাবে? ফাইল, এক্সপোর্ট, জেপিজি। দেখে হচ্ছে
ওগুলো কেটে দিই, বললাম যে ম্যাগাজিন ডিজাইন, সেভ। পেজ হবে অল, সবগুলো পেজ আকারে সেভ হবে, এক্সপোর্ট। হয়ে গেল। এই যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর সবগুলো আমার পেজ আকারে সেভ হয়ে গেছে। এটাকে মকআপ করব কিভাবে? অ্যাডোবি স্টকে যেভাবে মকআপ করছি আমরা, মকআপ দেখাই আপনাদেরকে। এই যে এরকম মকআপ করতে পারবো না, একটা রেক্টেঙ্গেল নিয়ে বইগুলো নিয়ে মকআপ করবো। অথবা আপনি যদি সার্চ করেন যে ম্যাগাজিন মকআপ পিএইচডি, আনব্লাস্টে যান, এখানে অনেক মকআপ পাবেন। ঠিক আছে, এখান থেকেও মকআপ নিতে পারেন। আবার আপনি চাইলে কই গেল এইভাবে ফ্ল্যাট মকআপ করেও দিতে পারেন, সমস্যা নেই। সো একভাবে মকআপ করবেন, মকআপ করে সেটা বিহান্সে আপলোড করবেন প্রজেক্ট আকারে। বিহান্সে আপলোড করে সেটা ফেসবুকে শেয়ার করবেন, ওই লিঙ্ক ফেসবুকে দিয়ে। তারপরে এটাই হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, মানে হোমওয়ার্কও করতে হবে, ওই হোমওয়ার্কটাই আপনারা বিহান্সে আপলোড করবেন প্রজেক্ট হিসাবে। বুঝতে পারছি? বলেন, কার কি প্রশ্ন আছে? আছে? বেশি কঠিন হয়ে গেছে? এক্সাম দেন, এক্সাম দেন, লাইফটাই তো এক্সাম, কি আর করবেন? এক্সাম দিতে দিতে জীবন শেষ। আপনাদের লাস্ট ডেট কবে দিয়েছিলাম ফর্মের? 25 তারিখ। বাহ, অনেক সময় আছে তো। এক্সাম কবে শেষ আপনার? 13 তারিখ। তাও তো 1 সপ্তাহ সময় পাবেন, করে ফেলতে পারবেন, সমস্যা নেই। আপনার 23 তারিখে, সমস্যা নেই, আরো 2 দিন সময় পাবেন, 24-25 সময় পাবেন আপনি। ব্রিফই বুঝেন নাই? আচ্ছা, ব্রিফ বুঝাই দিই। ব্রিফ কারা বুঝে নাই? ব্রিফ বুঝি নাই। আশরাফের মুখস্থ হয়ে গেছে ব্রিফ, তাওসিফের মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, এখানে সব সাইজ সাইজ দিয়ে দিছি, ক্লায়েন্টের নাম দিয়ে দিছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে এটা আমার একটা রিয়েল ক্লায়েন্ট ছিল, ওরটাই দিয়ে দিছি, মেরে দিছি। সাইজ কত হবে, ডিজাইনের সাইজ বলে দিছি, রেজুলেশন কত হবে বলে দিছি, কালার মোড কি হবে বলে দিছি, ফাইল নেম কিভাবে থাকবে, পিএইচডি তে থাকবে। আচ্ছা, কালার মোড কি হবে, কালার কি কি কালার নিয়ে ডিজাইন করবে। এখন এখানে যেই কালার দিয়ে দিছি এটাই ইউজ করতে হবে এরকম না, কিন্তু এই কালারের ব্রাইট টোন, ডার্ক টোন এগুলো ইউজ করতে পারবেন, প্রবলেম নাই। as accent white of the text light gray, আচ্ছা, for any subtle background element the headline should be read, এই যে এটা হবে হচ্ছে হেডলাইন, হেডলাইন দিয়ে দিছি। সাপোর্টেড সাবলাইন, হেডলাইনের নিচে যে সাব হেডলাইন থাকে, সাব হেডলাইনটা হচ্ছে এইটা। কল টু অ্যাকশন, মানে যে কল নাও, বুক নাও, পিক আপ নাও, ঠিক আছে। মোবাইল নাম্বার অরিজিনাল মোবাইল নাম্বার দেয় নাই, ওয়েবসাইটটাও অরিজিনাল অ্যাড্রেস, এগুলো কোনোটা অরিজিনাল দেয় নাই, এগুলো হচ্ছে মানে ডিফল্টটা দিছি আর কি, ডামি। সোশ্যাল মিডিয়া এগুলা গেল। আর কি লাগবে, প্রেফারেবলি ইনসাইড এ ক্লিন নেভি কালার স্ট্রাইপ। আচ্ছা, এখানে হচ্ছে একটা নেভি ব্লু কালারের কালার স্ট্রাইপ চাইছে, ডিজাইনের একটা কি বলে ব্যাকগ্রাউন্ড হইতে পারে বা ডিজাইনের একটা সেকশন হইতে পারে, এভাবে করতে পারেন চাইলে। ফর দ্য ইমেজ আই উড লাইক ব্রাইট ওয়েল ইট প্রফেশনাল ফটো, এমন ছবি ইউজ করতে হবে যাতে দেখে মনে হয় যে হ্যাঁ এটা কোনো একটা ডেলিভারি কোম্পানির জন্য করা, এটা মনে হয় ডেলিভারি সার্ভিসের জন্য। হ্যাঁ, ডেলিভারি রাইডার, ছবিটা কিরকম হবে, হ্যাঁ ছবিটা এখানে দেখানো হয়ে গেছে, মানে বলা হয়েছে। ছবি যদি এরকম অনলাইনে খুঁজে না পান, এআই দিয়ে মেক করবেন। এআই দিয়ে ছবি কিভাবে বানাইতে হয় দেখেছেন আপনাদেরকে, প্রম্পট দিয়ে এআই দিয়ে ছবি বানাবেন, ছবি বানিয়ে ওইটা ইউজ করবেন। ফন্ট হিসেবে কোন ফন্ট ইউজ করবেন, তারপরে হচ্ছে হেডলাইনে কোন ফন্ট ইউজ করবেন, লেআউটটা কিরকম হবে, শেপ কোন ধরনের শেপ ইউজ করবেন, কেমন ফিল আসবে, এই সকল ইনফরমেশন এখানে বলে দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়া যেরকম, ফ্লায়ারের ক্ষেত্রেও সেম, ঠিক আছে। হ্যাঁ, পিএইচডি ফাইলও লাগবে, জেপিজি ফাইলও লাগবে, তো এটা তো আপনাদের মনে হয় যে ব্রিফে বলে দিছিলাম, পিএইচডি ফাইলও লাগবে, জেপিজি ফাইলও লাগবে। ফ্লায়ার ইলাস্ট্রেটর কই, এখানে পিএইচডি চাইছে কই, এখনই ঠিক করে দিচ্ছি, কোনো কাজ হয়েছে? ইপিএস হয়েছে, ওকে। পড়বেন, না পড়লে আপনাদের সবচেয়ে
ক্লোজ ফ্রেন্ড আছে তাকে জিজ্ঞাসা করবেন, এরপর হচ্ছে জেমিনাই আছে, আরো এআই আছে, তাদেরকে জিজ্ঞাসা করবেন, তারা আপনার জন্য 24 ঘন্টা সার্ভিসের জন্য বসে আছে, তারা আপনাদেরকে হেল্প করবে। লিমিট থাকলে কি আর করা, ইমেল চেঞ্জ করে নেবেন, আর নাহলে একটু প্রিমিয়াম কিনে নেন, বেশি দাম না তো, মনে হয় 1 মাস মনে হয় কত 250 টাকা না 300 টাকা মনে হয় শেয়ারে, আর যদি একা চালাতে চান তাহলে একটু বেশি। আর সমস্যা হলে ট্রাস্টেড থেকে নিতে হবে, যে কোনো জায়গা থেকে নেওয়া যাবে। আচ্ছা, এটা গেল। আর কারো কোনো প্রশ্ন আছে গাইজ? নেক্সট ক্লাসে আমরা আরেকটা সফটওয়্যার শিখবো, এবং তারপরের ক্লাস হচ্ছে আমাদের লাস্ট ক্লাস, মানে আগামী 16 তারিখ আমাদের লাস্ট ক্লাস, ওই দিন এক্সাম আমাদের, বুঝতে পারছেন? হ্যাঁ, এক্সামের পরে হচ্ছে আপনাদের 25 তারিখ পর্যন্ত সময় থাকবে ফাইল সাবমিট করার, এর ভিতরে আপনাদেরকে ফাইল সাবমিট করে ফেলতে হবে। কারো কোনো কথা থাকলে বলে ফেলেন। আপনার ইচ্ছা, এক্সপ্যান্ড করেও দিতে পারেন, না করেও দিতে, কোনো সমস্যা নেই। আর কারো কোনো প্রশ্ন? 25 তারিখের আগে সেকেন্ড পার্টের ক্লাস হবে কিনা এটা এখনো বলা যাচ্ছে না, এটা আমিও জানি না, এটা আপনাদেরকে অফিস থেকে জানিয়ে দিবে, সমস্যা নেই, অফিস থেকে জানিয়ে দিলে আপনারা পেয়ে যাবেন। আর লাস্ট ক্লাসে কিছু কথা আছে আপনাদের সাথে, কিছু রিসোর্স দিব বলছিলাম আমি, রিসোর্সগুলো বাকি আছে, ওইগুলো আপনাদেরকে দিয়ে দিব লাস্ট ক্লাসে। আর কোনো প্রশ্ন?